বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো একসাথে করে দেওয়া, এই ভিডিওর মাধ্যমে সবগুলো একসাথে করে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে খুব উপকৃত হবেন। প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে কোষ ও কোষের গঠন। এখান থেকে বিভিন্ন বিজ্ঞানীর অবদান, রবার্ট হুক, তারপর হচ্ছে প্লাস্টিড আবিষ্কার করছে কে, নিউক্লিয়াস আবিষ্কার করছে কে, এগুলো থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, এই তিনটা অঙ্গাণু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর সে ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে ক্রোমোজোমের গঠন। এখানে ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিডগুলা কীভাবে গঠিত হয়, কোন বন্ধন থাকে, এদের দৈর্ঘ্যের পার্থক্য, প্যাচের পার্থক্য, এখান থেকে ব্যাস, এখান থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং অনুলিপন। এখান থেকে শুধু এনজাইমের কাজগুলো লাগবে। ট্রপো আইসোমারেজ, হেলিগেজ, বিবিএসপি, তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম, এগুলোর কাজগুলো লাগবে। দেন হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোডন যেগুলা, স্টপ কোডন এবং স্টার্ট কোডন, এই দুইটা থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে। আর হচ্ছে শুরুর কোডনটা কোন ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, এটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। এরপর আসে কোষ বিভাজন। কোষ বিভাজন খুব ছোট অধ্যায়, এখান থেকে যেই টপিকগুলো আসে এগুলো থেকেই সবাই পারে। কোষচক্র। কোষচক্র থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। কোষচক্রের তিনটা ধাপ, গ্যাপ 1 সিনথেসিস এবং হচ্ছে গ্যাপ 2। এখান থেকে কোন ধাপে কি কাজটা হয় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোন ধাপে ডিএনএ সংশ্লেষণ হয়, কোন ধাপে এটিপি উৎপন্ন হয়, তারপর কোন ধাপে ম্যাচুরেটিং ফ্যাক্টর থাকে, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মাইটোসিস এর ধাপ। মাইটোসিসের ধাপের মধ্যে হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, এই তিনটা ধাপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মিওসিস 1 এর প্রোফেজ ধাপের মূল বৈশিষ্ট্যগুলো। এখান থেকে কোন ধাপে বাইভল্যান্ট সৃষ্টি হয়, কোন ধাপে সিনেপসিস ঘটে, কোন ধাপে হচ্ছে ক্রসিং ওভার ঘটে, এই কয়েকটা যে জিনিসগুলো আছে, এই যে মূল বৈশিষ্ট্যগুলো, শুধু মূল কথাগুলো এগুলো লাগবে। এগুলো কোশ্চেনে খুব দেয়, তার বাইরে এখান থেকে কোশ্চেন আসে না। এরপর হচ্ছে এই তিনটা কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, এই তিনটা কোষ বিভাজনের যে গুরুত্বগুলো আছে এই গুরুত্বগুলো লাগবে। জাস্ট একবার রিডিং দিলেই হয়ে যাবে। এরপর আসে অণুজীব। অণুজীব থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য, ডিএনএ এবং আরএনএ ভাইরাস। যে ডিএনএ এবং আরএনএ ভাইরাসগুলো আছে, যেটা আমরা ছন্দ জানি হচ্ছে T4/T2, এটা থেকে অনেক কোশ্চেন আসছে বিগত বছরে, এখান থেকেই কোশ্চেন আসবে আশা করা যায়। এরপর হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ম্যালেরিয়ার ছক, ম্যালেরিয়ার সুপ্তিকাল, কত ঘন্টা পর পর জ্বর আসে, এগুলা লাগবে, খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার রোগ। এখন মনে করো চিকনগুনিয়া কোন রোগ, কোন ভাইরাসের কারণে হয়, হার্পিস সিমপ্লেক্স কোন ভাইরাসের কারণে হয়, সাধারণ সর্দি জ্বর কোন ভাইরাসের কারণে হয়, এটা গত বছর জিএসটিতে আসছিল, সাধারণ জ্বর কোন ভাইরাসের কারণে হয়, এগুলা থেকে কোশ্চেন আসবেই। দেন হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যে শস্যকলা, শস্যকলা হ্যাপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড, এটা আসে। তারপর হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে হচ্ছে জাইলেমে ভেসেল কোষ থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, সব থেকে উন্নত হচ্ছে নিটাম, এগুলো থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে সাইকাসের গুরুত্ব, অর্থনৈতিক যে গুরুত্বগুলো আছে, সাইকাস প্যাকটিনাটা, সাইকাস সার্সিনালিস, এগুলা যে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো আছে এটা লাগবে। এরপর হচ্ছে আবৃতবীজি উদ্ভিদের স্বরূপ, অমরা বিন্যাস, মঞ্জরি বিন্যাস, ফল, এগুলা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। আপনি যদি বলেন আমাকে উদ্ভিদ বিজ্ঞানের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন অধ্যায়,
ভার্সিটির জন্য, তাহলে সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ। এখান থেকে 3-4টা কোশ্চেন ওরা দিয়েই দেয়। এখন কোশ্চেন ব্যাংক খুললে আপনারা দেখতে পারবেন যে কোন উদ্ভিদগুলোকে নিয়ে ওনারা বেশি কোশ্চেন করে। তার মধ্যে হচ্ছে ধান, জবা, সরিষা, শিম, মটরশুঁটি, এর সাথে 2টা অ্যাড করে নিতে পারেন, টমেটো এবং কলা। এগুলা থেকে এনারা যারা যিনি কোশ্চেন করবে ওনারা এই উদ্ভিদগুলোকে টার্গেট করে সব থেকে বেশি কোশ্চেন করে। সুতরাং এই উদ্ভিদগুলো যেই জায়গায় আছে ওইটা একদম মুখস্থ করে নিতে হবে। এরপর আসে হচ্ছে মালভেসি গোত্র এবং পোয়েসি গোত্র। মালভেসি গোত্র এবং পোয়েসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে এগুলো লাগবে। কোনটা শিরাবিন্যাস কীরকম, প্রধান মূল কীরকম, তারপর হচ্ছে পরিবহন টিস্যু কীরকম, এগুলা থেকে কোশ্চেন আসে। এর পরের অধ্যায় হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এখানে সবার প্রথমে যে প্রকারভেদগুলো আছে অবস্থান অনুযায়ী, কাজের অনুযায়ী, দেন হচ্ছে বিভাজন তলের উপর ভিত্তি করে যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদ সবগুলো দেখবেন 3 প্রকার সবগুলাই। তার মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে ঘাস, পাইন, যে কয়েকটা উদ্ভিদের নাম দেওয়া আছে উদাহরণে, এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন। দেন হচ্ছে পরিবহন টিস্যু, জাইলেম ভেসেলে কোন কোষটা কীরকম, কোন টিস্যুটা কীরকম, কোনটা জীবিত কোনটা মৃত। দেন হচ্ছে উড ফাইবার, বাস্ট ফাইবার, তারপর মূলে কীরকম পরিবহন টিস্যু থাকে, তারপর কাণ্ডে কীরকম পরিবহন টিস্যু থাকে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, নগ্নবীজী উদ্ভিদ, এগুলোতে পরিবহন টিস্যুগুলো কী হিসেবে থাকে, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। এখন ওইটা সত্য মিথ্যা আকারেও দিতে পারে, এমনিতে নর্মাল কোশ্চেন হিসেবেও দিতে পারে। এরপর হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুটা লাগবে, কোনটা হচ্ছে পেরিসাইকেলের ভিতরে, মানে হচ্ছে বহিঃস্থলীয় অংশ, কোনটা অন্তঃস্থলীয় অংশ, এখান থেকেও কোশ্চেন আসে। এরপর হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস, প্রধান মূল, তারপর হচ্ছে পরিবহন টিস্যুর অবস্থান, কোনটা মেসাক, কোনটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, কোনটা হাইড্রোসেন্ট্রিক, এখান থেকেও কোশ্চেন আসে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছগুলো যেগুলো আছে, কোনটা সমপার্শ্বীয়, কোনটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, কোনটা অরীয়। মূলে সবসময় অরীয় পরিবহন শিরাবিন্যাস ও পরিবহন টিস্যু থাকে অরীয়ভাবে। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। কোশ্চেন ব্যাংক খুললে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। আমি ওই সবগুলোই একসাথে করে দিছি। এরপর হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব। এই অধ্যায়টা এত বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যদি বলেন আমাকে এখানে কয়টা স্টার দিবেন, আমি বলবো এখানে 1000টা স্টার দিয়ে দেন আপনি। এখানে কয়েকটা পার্ট আছে, 4টা পার্ট। প্রথমে হচ্ছে লবণ শোষণ, এরপর হচ্ছে প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ এবং শোষণ। প্রথমে আসি হচ্ছে লবণ শোষণ। লবণ শোষণে দেখবেন যে কোন আয়নটা কিভাবে শোষিত হয়। সব আয়ন হচ্ছে আয়ন আকারে শোষিত হয়। কোনটি আগে হয়? পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন সবার আগে শোষিত হয়, দ্রুত শোষিত হয়। কোনটা ধীর গতিতে শোষিত হয়? তারপর হচ্ছে শোষণ অঞ্চল, নবগঠিত অঞ্চল হচ্ছে শোষণ অঞ্চল। এরপর হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয় শোষণের যে পার্থক্যটা আপনাদের বই দেওয়া আছে, এটা একদম খুব লাগবে, কারণ পার্থক্য থেকেও কোশ্চেন দিয়ে দেয়। তারপর হচ্ছে সক্রিয় শোষণগুলো যে মতবাদগুলো দেওয়া আছে এবং নিষ্ক্রিয় শোষণের যে মতবাদগুলো দেওয়া আছে, জাস্ট নামগুলা এবং যদি এর ভিতরে কোনো এনজাইম এবং হচ্ছে কোনো বাহক হিসেবে থাকে, লেসিথিন বাহক আছে এবং আরেকটা এনজাইমের নাম দেওয়া আছে মেবি ডিহাইড্রোজেনেস, এই এনজাইমগুলা কোন ধাপে কোন মতবাদের মধ্যে আছে, এই কয়েকটা জাস্ট রিডিং দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন সম্পর্কে কার্টিস যে মন্তব্যটা করছে এটা লাগবে, এবং হচ্ছে প্রচ্ছেদন যে 3 প্রকার হয়, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, তারপর হচ্ছে কিউটিকুলার এবং হচ্ছে ত্বকীয়। এই 3টার মধ্য দিয়ে যে প্রচ্ছেদন হয়, কত শতাংশ করে হয়, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবং প্রচ্ছেদন মাপার যে যন্ত্রটা, এটার নাম লাগবে। এবং হচ্ছে
প্রচ্ছেদন কোনটাতে কত শতাংশ হারে হয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফটোসিস্টেম। ফটোসিস্টেমে হচ্ছে কোন রঞ্জক পদার্থগুলো লাগে, ক্লোরোফিলের এ বি, তারপর হচ্ছে ফাইকোজেনথিন, তারপর হচ্ছে ক্যারোটিনয়েডস, এই ফটোসিস্টেমের বর্ণগুলো লাগবে। এরপর হচ্ছে যে ক্যালভিন চক্র, তারপর হচ্ছে হ্যাজেলস-লাগ চক্র এবং হচ্ছে সিএম, ওইটা, এই তিনটা যে আছে প্রকার, মানে হচ্ছে কার্বন বিজারণের যে তিনটা পথ, এই তিনটা পথ থেকে কোশ্চেন হয়। এখন এখান থেকে কি কি পড়বেন, এখানে তো অনেক পড়া আছে। এখন পড়াগুলোর মধ্যে আপনাকে পড়তে হবে, সবগুলো কোশ্চেন পড়তে হবে না, সবগুলাই আসবে না। শুধু আপনি এই তিনটা যে গ্রুপ কার্বন বিজারণের পথ আছে, এখান থেকে শুধু আপনারা পড়বেন যে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, ক্যালভিন চক্র, হ্যাজেলস-লাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনগুলা, মানে হচ্ছে কোনটা। এরপর হচ্ছে কার্বন গ্রহীতা কোনটা, তারপর হচ্ছে কোনটা জারক কোনটা বিচারক, এই কয়েকটা জিনিস পড়লেই এনাফ। এর বাইরে যে এনজাইমগুলো আছে সব কিছু লাগবে না। এরপর আসেন শোষণ। এখানে একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে C3 এবং C4 এর মধ্যে পার্থক্য। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানকার, এবং হচ্ছে C3 এবং C4 এর উদাহরণগুলা। এরপর আসেন শোষণের ধাপগুলা, কোনটিতে কত অণু এটিপি উৎপন্ন হয়, কোনটাতে থেকে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসে অবাধ শোষণ। অবাধ শোষণের ক্ষেত্রে কি কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর হচ্ছে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এটা থেকে কোশ্চেন আসে, অনেক বেশি কোশ্চেন আসে। সুতরাং এই দুইটা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এরপরে আরও কিছু টপিক আছে, যেমন হচ্ছে শোষণের হার কোনটা কীরকম হয়, ম্যালিক অ্যাসিড, গ্লুকোজ, দেন হচ্ছে এই দুইটা পড়লেই যথেষ্ট। তো বেশি আসে না এখান থেকে, শুধু ম্যালিক অ্যাসিড, গ্লুকোজ, এই দুইটা পড়লেই ইনাফ। দেন হচ্ছে আরেকটা অধ্যায় বাকি আছে প্রথম পত্রে, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট টপিক আছে, এখানে দুইটা কি আছে, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচার থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো খুব সহজ, সেগুলো হচ্ছে টিস্যু কালচারের প্রকারভেদ। টিস্যু কালচারের প্রকারভেদ থেকে কোশ্চেন আসে, সব থেকে বেশি কোশ্চেন আসে। সেটা হচ্ছে মেরিস্টেম কালচার এবং পরাগ রেণু কালচার, সোমাটিক এমব্রায়ো, এইগুলা থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে ধাপসমূহ, টিস্যু কালচারের যে ধাপগুলো আছে, এখানে পড়তে হবে আপনাদের উপাদান, এগার এগার, সুক্রোজ কতটুক থাকে, গ্লুকোজ কতটুক থাকে, এটা পড়তে হবে। তাপমাত্রা পড়তে হবে 121 ডিগ্রি। এরপর হচ্ছে পিএইচ 5.5 থেকে 5.8 এবং চাপ, এটা পড়তে হবে। এরপর আসেন আপনার হচ্ছে জীব প্রযুক্তি টিস্যু কালচারের প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করছে। এইখানে আপনাদের বই কিছু দেওয়া আছে পয়েন্টগুলো, জাস্ট শুধু উদ্ভিদের নাম এবং হচ্ছে কোনটা কীরকম, কোনটা খরা সহিষ্ণু, কোনটা বন্যা সহিষ্ণু, এটুক পড়লেই ইনাফ। এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলো পড়তে হবে। তারপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার প্লাজমিড এবং ভেক্টর, এই কয়েকটা পড়তে হবে। প্লাজমিডের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা এখানে টপিক আছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমের কিছু প্রকারভেদ দেওয়া আছে, মাজেদা ম্যাডামের বইয়ে কিছু প্রকারভেদ দেওয়া আছে এবং হচ্ছে আজিবুল স্যারের বইয়ে কিছু প্রকারভেদ দেওয়া আছে। এই কয়েকটা পড়তে হবে। আগে সচরাচর সেরকম কোশ্চেন আসতো না, কিন্তু ইদানিং এখান থেকেও কোশ্চেন দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে জিন ক্লোনিং থেকেও কোশ্চেন আসে। ইনসুলিন এবং ইন্টারফেরন থেকেও কোশ্চেন আসে। ইনসুলিনের ক্ষেত্রে পড়বেন আপনি কোথায় থেকে নিঃসরিত হয় এবং এটা কী কাজ করে, এবং ইন্টারফেরনে কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে, এটা লাগবে। এরপর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা পড়তে হবে, কোন কোন কাজে লাগে, এর প্রয়োগটা পড়তে হবে। এরপর হচ্ছে জিনোম সিকোয়েন্স
কোথায় কোথায় কাজে লাগে এটাও পড়তে হবে। জাস্ট শুধু এই যেই টপিকগুলো লিখে দিছি এখান থেকে পড়লেই যথেষ্ট। এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নাই। এই যে আপনাদের জন্য এটা রেডি করা হয়েছে, এটা সব কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই রেডি করা হয়েছে। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন দিবেন না। তো এইটার এখান থেকে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এটার পিডিএফ এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই পিডিএফটা পেয়ে যাবেন। এরপর আসেন জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই সব কিছু সাজায় দিয়েছি, আপনারা শুধু জাস্ট পড়বেন। তো সবার প্রথমে প্রথম অধ্যায়ে আসেন। প্রথম অধ্যায় থেকে যেই জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রতিসাম্যতা, সিলোম, ক্লিভেজ, ভ্রূণস্তর এবং খণ্ডকায়ন। এই যে এখানকার উদাহরণগুলো আছে আপনি এখন যেভাবেই পারেন সেভাবেই মুখস্থ করে নেবেন। কেউ ছন্দ দিয়ে বলবে, কেউ ডিরেক্ট মুখস্থ করতে পারে, যেভাবেই পারেন মুখস্থ করে নেবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসবে না, এরকম ভর্তি পরীক্ষা হয় না। দেন হচ্ছে 9টা যে মেজর গ্রুপ আছে, এই 9টা মেজর গ্রুপের কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনি পড়বেন। আপনি সবগুলাই এক পাশ থেকে যদি মুখস্থ করা শুরু করেন তাহলে দেখবেন যে কোনো কিছুই মুখস্থ থাকবে না আপনার। এখান থেকে প্রতিটা যে মেজর গ্রুপগুলো আছে, মানে হচ্ছে ফাইলামগুলো যে আছে, এই মেজর ফাইলামগুলো থেকে আপনারা প্রতিটা ফাইলামের ভ্রূণস্তর পড়বেন, সিলোম পড়বেন, প্রতিসাম্যতা পড়বেন, রক্ত সংবহনতন্ত্র পড়বেন এবং এর সাথে অ্যাড করে নেবেন পরিপাকতন্ত্র। তারপর হচ্ছে চলন অঙ্গ, অনেকের ক্ষেত্রে প্যারাপোডিয়া চলন অঙ্গ হিসেবে থাকে। তারপর হচ্ছে রেচন অঙ্গ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কোথাও নেফ্রিডিয়া থাকে, কোথাও মালবেজিয়াম নালিকা থাকে, এটা ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে লার্ভা দশা, কোনটা লার্ভা দশা কী কী, প্রতিটা ফাইলামের ক্ষেত্রেই 3টা-4টা করে লার্ভা দশা আছে, এই লার্ভা দশাগুলো মুখস্থ করে নেবেন। এরপরে আসেন হচ্ছে করডাটাকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে এর মধ্যে হচ্ছে অস্টিকথিস, তারপর হচ্ছে কন্ডিকথিস, সাইকোপ্টেরাইজি, অ্যাক্টিনোপটেরাইজি। এখান থেকে যেই জিনিসগুলো পড়বেন সব কিছু পড়ার দরকার নেই, যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো পড়লে ইনাফ। এর মধ্যে হচ্ছে এখানকার যে ক্রিয়াগুলো আছে, শ্রেণীগুলো আছে, এখান থেকে আপনারা পড়বেন আইস, কঙ্কাল, কোনটা তরুণাস্থি দিয়ে গঠিত, কোনটা অস্থি দিয়ে গঠিত। এরপর হচ্ছে হার্ট, মানে হচ্ছে হৃৎপিণ্ড, কোনটা কত প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপর হচ্ছে পাখনা, কোনটা হোমোসার্কাল, কোনটা হেটারোসার্কাল, এটা পড়তে হবে এবং উদাহরণ পড়তে হবে। এরপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে উভচর প্রাণী, ম্যামালিয়া, তারপর হচ্ছে পাখি, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোনটা উষ্ণ রক্তের প্রাণী, কোনটা শীতল রক্তের প্রাণী, তারপর কোনটার হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট, এখান থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। এর পরের অধ্যায় হচ্ছে প্রাণী পরিচিতি, যেটা হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ, এই 3টা নিয়েই কথা বলা হয়েছে। তো প্রথমটা হচ্ছে হাইড্রা। হাইড্রা থেকে কোনগুলো কোশ্চেন আসে সেটা হচ্ছে অ্যাক্টোডামের যে কোষগুলো আছে, কোষগুলা এবং কোষগুলোর কাজ, তারপর হচ্ছে অ্যান্ডোডামের কোষ এবং কোষের কাজ। এরপর হচ্ছে হাইড্রার চলন, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এইখানে যে চলনগুলো দেওয়া আছে, চলনগুলার নাম, কোনটা কিভাবে চলে, তারপর হচ্ছে কোনটা দ্রুত চলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কোনটা আস্তে চলার ক্ষেত্রে, কোনটা অ্যামিবয়েড চলন, কোনটা গ্লাইডিং চলন, এইখান থেকে কোশ্চেন আসে, প্রতিবারই আসে, এইবারও আসবে। এরপর হচ্ছে কোর্সিকা, কোর্সিকার ক্ষেত্রে যে ক্রিয়া আছে সেটা হচ্ছে নিডোসাইট। এই নিউরোসাইটের বৈশিষ্ট্য এবং এর যে অংশগুলো আছে কোষের, এই নিউরোসাইট কোন কাজে লাগে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নিউরোসাইট হচ্ছে তোমার আত্মরক্ষা এবং হচ্ছে শিকার এবং হচ্ছে কোনো কিছু চলার ক্ষেত্রেও এই নিউরোসাইট ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মিথজীবিতা, মিথজীবিতা থেকেও কোশ্চেন আসে। মিথজীবিতা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে মিথজীবিতা দেখা যায় হচ্ছে যে হাইড্রাটা হচ্ছে
মিথজীবিতা দেখায় এবং যে শৈবালটা মিথজীবিতা দেখায়, এই দুইটা নাম লাগবে। এর পরের টপিক হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং থেকে মুখপাঙ্গগুলা, যে 5টা মুখপাঙ্গ আছে, এই মুখপাঙ্গগুলো লাগবে। এরপর হচ্ছে স্পাইরাকল, মানে হচ্ছে শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রগুলো কোথায় কোথায় আছে, বক্ষে কয়টা আছে, তারপর হচ্ছে পেটে কয়টা আছে, এইটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে দেহখণ্ড। দেহখণ্ডগুলো হচ্ছে যে পেটের দিকে যে দেহখণ্ডগুলো আছে, কোথায় অভিপোজিটর আছে, তারপর হচ্ছে কোন কোন কিয়া দেহখণ্ড অসম্পূর্ণ, কিংবা কোন দিক দিয়ে বাইরের দিক থেকে আবরণ নাই, মানে হচ্ছে পার্শ্ব দিক থেকে আবরণ নেই, এগুলো লাগবে। এরপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, রূপান্তর, এইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রূপান্তর। ঘাসফড়িংয়ের রূপান্তর কীরকম এবং এর যে হরমোনাল ক্রিয়াগুলো আছে, এই 4টা হরমোন গ্রন্থি থেকে, মানে হচ্ছে 4টা জায়গা থেকেই হরমোন খরিত হয়, এবং হরমোন কোথা থেকে কোনটা খরিত হয় এবং এদের কাজ কী, এটা লাগবে, এবং হরমোনের নাম। এরপর হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষীর গঠন এবং যেখানে যে কোষগুলো আছে, এই কোষগুলোর কাজ লাগবে। এই গেল হচ্ছে আমাদের ঘাসফড়িং। এরপর আসে রুই মাছ। রুই মাছের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, আইস, প্রজনন। প্রজননের ক্ষেত্রে এখানে কয়েকটা পোনার অবস্থা দেওয়া আছে। ধানি পোনা, তারপর হচ্ছে গুড়ি পোনা, তারপর হচ্ছে এই পোনার যে অবস্থানগুলা, এই অবস্থানগুলা কোন দিনে যায়, কোন অবস্থান ধারণ করে, কতটুকু হয়, এটার উপর ভিত্তি করে যে ক্রিয়াটা আছে এটা লাগবে। এরপর হচ্ছে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়ার ক্ষেত্রে রুই মাছের কোনটি হচ্ছে যেই ক্রিয়াগুলো আছে, এখান থেকে কোশ্চেন আসে যে কোনটা হচ্ছে দেহ প্রাচীরে রক্ত অক্সিজেনযুক্ত রক্ত দেয়, কোনটা হচ্ছে লেজে রক্ত দেয়, কোনটা মুখের দেহের সম্মুখভাগে রক্ত দেয়, কোনটা হচ্ছে পরিপাকতন্ত্রে রক্ত দেয়। এখান থেকে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এরপর হচ্ছে সংরক্ষণ। এই হালদা নদীতে যে প্রাকৃতিকভাবে রুই মাছ এর প্রজনন ক্ষেত্র তৈরি করা হয়েছে, এটা হচ্ছে সংরক্ষণ। এখান থেকে মনে করেন কোশ্চেন আসবে যে কোন নদীতে প্রাকৃতিকভাবে রুই মাছের প্রজনন সম্পন্ন হয়, এটা কোশ্চেন খুব আসে, কয়েকবার আসছে, এটা একটু দেখে নেবেন। এর পরের অধ্যায় হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে সবথেকে বেশি আসে ভার্সিটির ক্ষেত্রে পাকস্থলীর কোষসমূহ। পাকস্থলীতে যে কোষগুলো আছে, কোন আর্জেন্টাফিন কোষ, চিপ কোষ, তারপর হচ্ছে প্যারাইটাল কোষ, এগুলো থেকে কোনটা থেকে কোন রকমের পদার্থ নিঃসৃত হয় এবং এদের কাজ কী, এখান থেকে কোশ্চেন হয়। তারপর লালাগ্রন্থির এনজাইম, মল্টেস এবং টায়ালিন, এদের এনজাইমের কাজ লাগবে। এরপর হচ্ছে যকৃৎ। যকৃতের যে বিভিন্ন অংশ থেকে এটা কী হিসেবে কাজ করে, সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা, এখান থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের যে 4টা কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, এই যে 4টা কোষ আছে, এই 4টা কোষ থেকে কী কী হরমোন নিঃসৃত হয় এবং হরমোনগুলোর কাজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে এনজাইমে, পরিপাকের এনজাইমের ভূমিকা, কোন জায়গা থেকে কোন এনজাইম নিঃসৃত হয়, লালাগ্রন্থি থেকে কী নিঃসৃত হয়। এরপর হচ্ছে আন্ত্রিক রস, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুস, এগুলো কোন কোন এনজাইম থাকে এবং কোন এনজাইমটা কোন পদার্থের উপর কাজ করে, কোন খাবারের উপর কাজ করে, কোনটা শর্করা পরিপাক করে, কোনটা আমিষ পরিপাক করে এবং কোনটা স্নেহ জাতীয় পদার্থ পরিপাক করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হরমোনাল ক্রিয়া, যে হরমোনগুলো কাজ করে পরিপাকের ক্ষেত্রে, এটা ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে খাদ্য শোষণ। এখানকার মধ্যে খাদ্য শোষণ হয় কোথায়, একদম অন্ত্রের শেষের দিকে এসে খাদ্য শোষণ হয়। খাদ্য শোষণ হচ্ছে পানি কোথায় শোষিত হয়, শর্করা জাতীয় খাদ্য কোথায় শোষিত হয়, কীভাবে শোষিত হয়, এটা একটু পড়লেই হবে। এরপর আসে রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র, এখান থেকে পড়তে হবে রক্তের উপাদানগুলা, রক্তরস, রক্তকণিকা। রক্তরস এবং রক্তকণিকার আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এদের কাজ লাগবে। ডাব্লিউবিসির যে প্রকারভেদ আছে এটা লাগবে, এবং এদের কাজ বেসোফিল থেকে কী নিঃসৃত হয়, তারপর হচ্ছে
মনোসাইট কী কাজ করে, নিউট্রোফিল কী কাজ করে, এগুলো লাগবে। এরপর হচ্ছে পেসমেকার, তারপর হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর। রক্ততঞ্চন ফ্যাক্টরের সবার প্রথমে 4টা, 1 2 3 4, এই 4টা লাগবে। এরপর হচ্ছে কোপাটিকা, 6টা কোপাটিকা দেওয়া আছে আপনাদের বইয়ে। 6টা কোপাটিকা কোথায় অবস্থান করে এবং এদের কাজ, এবং হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হার্টের রোগ, হার্টের রোগে এবং হার্টের রোগের চিকিৎসা, কোনটা প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের কাজে ব্যবহার হবে, এরপর হচ্ছে কোনটা হৃৎপিণ্ডের পেশির অবস্থান নির্ণয় করতে ব্যবহার হবে, কোনটা হার্ট ফেলিওরের ক্ষেত্রে ব্যবহার হবে, এইগুলা খুব ইম্পর্টেন্ট। এরপরের অধ্যায় হচ্ছে শ্বসনতন্ত্র। এখান থেকে খুব ছোট অধ্যায়, খুব কম কোশ্চেন হয় এখান থেকে, জাস্ট কয়েকটা টপিক পড়লেই হয়ে যাবে। প্রথমে হচ্ছে শ্বসনতন্ত্র কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, এটা লাগবে। এবং এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বরযন্ত্র, এবং হচ্ছে এখানে এপিগ্লোটিস থাকে, এই এপিগ্লোটিসের কাজ। এরপর হচ্ছে অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের গঠনটা লাগবে। এখান থেকে সারফেক্টেন্ট কণা কত সপ্তাহে যায় নিঃসরণ হয়, এটা লাগবে। তারপর হচ্ছে ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন হচ্ছে কোনটা বড় কোনটা ছোট, কোনটাতে কত লোব আছে, এটা লাগবে। এরপর হচ্ছে অক্সিজেন পরিবহন, অক্সিজেন কয়ভাবে পরিবহিত হয়, একটা হচ্ছে ভৌত অবস্থায় রাসায়নিকভাবে, তারপর হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন হিসেবে, এদের যে পার্সেন্টেজটা আছে বইয়ে আমাদের, এটা লাগবে। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়, রক্তকণিকার মাধ্যমে কতটুকু, তারপর হচ্ছে রক্তরশ্মির মাধ্যমে কতটুকু, লোহিত রক্তকণিকায় কতটুকু পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড, এটা লাগবে। মানে এদের পার্সেন্টেজটা লাগবে, কোনটা দিয়ে কতটুকু পরিবাহিত হবে। তারপর হচ্ছে শ্বাসরঞ্জক, মোস্ট ইম্পর্ট্যান্ট, হিমোগ্লোবিন, একে রবিনহুড বলা হয়, এটা লাগবে। এরপর হচ্ছে দুইটা যে রোগের কথা বলা আছে, একটা সাইনোসাইটিস আর একটা হচ্ছে ওটিস্টিস মিডিয়া। এই ওটিস্টিস মিডিয়াটা হচ্ছে অন্তঃকর্ণের একটা রোগ। এই রোগটার কিসের আক্রমণের ফলে এই রোগগুলো হয়, এই দুইটা পড়লে ইনাফ হয়ে যাবে। কেন হয়, কোন অণুজীবের আক্রমণে এই রোগগুলো হয় এবং কোথায় কোথায় হয়, এটা পড়লেই ইনাফ। এর পরের অধ্যায় হচ্ছে চলন এবং অঙ্গ সঞ্চালন। চলন এবং অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে পড়তে হবে 206টা হাড়, 206টা হাড়গুলো মুখস্থ করতে হবে। এবং কিছু এখানে হাড় আছে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে করটির অস্থিগুলা, করটির অস্থিগুলার নাম এবং সংখ্যায় কয়টা করে, এটা মনে রাখতে হবে। এবং কশেরুকা কয়টা আছে, থোরাসিক কশেরুকা কয়টা, দেন হচ্ছে কক্সিক্স কয়টা, পুচ্ছাস্থি কয়টা, এগুলো লাগবে। এরপর হচ্ছে পরশুকা, পরশুকাগুলো আমাদের হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া পরশুকার মধ্যে কয়টা আদর্শ পরশুকা, কয়টা হচ্ছে ভাসমান পরশুকা, অপ্রকৃত পরশুকা, এখান থেকে কোশ্চেন হয়। এরপর হচ্ছে কিছু অস্থির স্পেশাল আকৃতি, যেমন হচ্ছে বাদুড়ের ডানার মতো কোনটা, তারপর হচ্ছে এফ আকৃতির কোনটা, কোনটা নিরেট অস্থি, কোনটা ফাঁপা অস্থি, দেন হচ্ছে কোনটা হাতুড়ির মতো, কোনটা হচ্ছে জিনের পাদানির মতো। এইখান থেকে যে কোশ্চেনগুলো হয়, আকৃতি থেকে তেমন কোশ্চেন হয় না, তবে মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপর হচ্ছে ফিমার সব থেকে বড় অস্থি, এটা দেখতে অনেকটা লাঠির মতো, রেডিয়াস আলনাক, দেখতে হচ্ছে যষ্ঠির মতো, এখান থেকে কোশ্চেন হয়। তারপর হচ্ছে হাতের যে অস্থিগুলো আছে, এখান থেকেও কোশ্চেন হয় এদের আকৃতিগুলা থেকে। এরপর হচ্ছে অস্থি এবং তরুণাস্থির বৈশিষ্ট্য এবং পার্থক্য, অস্থির বৈশিষ্ট্য কীরকম, এদের গঠন কীরকম, গাঠনিক একক কী, তারপর হচ্ছে এদের অস্থিকোষগুলো কোথায় অবস্থান করে। অস্থিকোষ হচ্ছে 4 প্রকার, এই 4 প্রকার অস্থিকোষ থেকে কোশ্চেন আসে। সবথেকে বেশি অস্থিকোষের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওক্লাস্ট, যেটা হচ্ছে তোমার ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। মানে হচ্ছে যে অস্থিগুলো আছে, এই অস্থিগুলোকে ধ্বংস করে, অস্থিকোষগুলোকে ধ্বংস করে, সেটা অস্থি ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। এরপর হচ্ছে তরুণাস্থির যে প্রকারগুলো আছে, হায়ালিন তরুণাস্থি, শ্বেত তরুণাস্থি, তারপর হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি, এদের উদাহরণগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
এদের উদাহরণগুলো মাস্ট মুখস্থ করতেই হবে। এরপর হচ্ছে পেশির গঠন এবং পেশির প্রকারভেদ বৈশিষ্ট্য, পেশি কোথায় কোনটা কী হিসেবে কাজ করে। দেন হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এদের বৈশিষ্ট্য, নিঃসার কাল, তারপর হচ্ছে এদের ব্যাস মাঝে মধ্যে আসে, তবে খুব কম, পারলে মুখস্থ করে নেবেন। এখান থেকে এই জিনিসগুলো পড়লেই ইনাফ। এর পরের অধ্যায় হচ্ছে এবং লাস্ট অধ্যায় হচ্ছে আমাদের জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তনের প্রথম অধ্যায়ের শুরুতে আমাদের কিছু বইয়ের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে। এই জিনিসগুলো হচ্ছে অ্যালিল, সিস্টার ক্রোমোজোম, নন সিস্টার ক্রোমোজোম, লোকাস, এপিস্টেটিক জিন, হাইপোস্টেটিক জিন, আরও অনেক কিছু আছে, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, এগুলা কোন কাজে লাগে এবং এদের সংজ্ঞাগুলা হরহামেশাই দিয়ে দেয় কোশ্চেনে। তো এই কয়েকটা টপিক যদি, যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো যদি আপনি পড়ে নেন তাহলে আপনার অধ্যায় বুঝতে অনেক সুবিধাও হবে। তো এই সংজ্ঞাগুলো মানে হচ্ছে এই বায়োলজিক্যাল টার্মগুলোর সাথে আগে পরিচিত হয়ে নেবেন। এরপর হচ্ছে মেন্ডেলিয়ান সূত্র এবং হচ্ছে ব্যতিক্রম এবং অনুপাত, এবং এই ব্যতিক্রমগুলো যে আছে, সন্ধ্যা মালতীর ক্ষেত্রে কোনটা, তারপর হচ্ছে কোনটা মুরগির ক্ষেত্রে, এগুলো লাগবে, কোনটার ক্ষেত্রে কোনটা ব্যতিক্রম হয় এটা আসে মাঝে মধ্যে, এবং হচ্ছে কোন হরমোনের কারণে হচ্ছে এরকম হয়, ব্যতিক্রমগুলো দেখা যায়, এটা থেকেও কোশ্চেন হয়। একটা মনে হয় হরমোনের কথা দেওয়া আছে, ইন্টারমিডিয়েট, এটার কারণে হয়। এরপর হচ্ছে লিথালজিন। লিথালজিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। লিথালজিনের কারণে যে রোগগুলো হয়, ব্র্যাকিফেলেনজিয়া, তারপর হচ্ছে আর কয়েকটা রোগ আছে, হিমোফিলিয়া রোগ হয়, এই হিমোফিলিয়া রোগটা লাগবে। এখানে কয়েকটা রোগের কথা আছে। তারপর হচ্ছে সেমিভাইটাল জিন, সেমিলিথাল জিন, তারপর হচ্ছে সেমিভাইটাল জিন, এখান থেকেও কোশ্চেন আসে। এরপর আসে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া থেকে কোশ্চেন আসে। হিমোফিলিয়া 2 প্রকার, এখান থেকেও কোশ্চেন আসে। হিমোফিলিয়া 2 প্রকার, কোন ফ্যাক্টরের কারণে কোন রোগটা হয়, এটা থেকে কোশ্চেন আসবে। এরপর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিজিজগুলো থেকে যে কয়েকটা রোগের কথা দেওয়া আছে, মেবি মাজেদা ম্যাডামের বইয়ে 16টা না 17টা রোগের কথা বলা আছে। তো এই রোগগুলো একবার রিডিং করে নেবেন এবং পারলে মুখস্থ করে নেবেন, কারণ এগুলো সময় কোন জায়গায় আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে অনেক ছক আকারে থাকে, তো অনেক টিচারের খুব পছন্দের জায়গা হচ্ছে ছক থেকেই কোশ্চেন উঠাই দিবে। এরপর আসেন হচ্ছে বিবর্তন থেকে বেশি কিছু পড়তে হবে না, জাস্ট কোন মতবাদটা কে দিছে, প্রাকৃতিক নির্বাচন কে দিছে, পুনরাবৃত্তি তত্ত্বটা কে দিছে, তারপর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য অনুযায়ী কে দিছে, এই যে কয়েকটা দেওয়া আছে এখানে ছকের মধ্যে, এই ছকের মধ্যে যেগুলো দেওয়া আছে বিবর্তনের যে মতবাদগুলো, এই মতবাদগুলো শুধু জাস্ট পড়ে নেবেন। এরপর হচ্ছে যোগসূত্র, 2টা গ্রুপের মধ্যে যোগসূত্র স্থাপন করছে কে, পাখি এবং সরীসৃপের মধ্যে যোগসূত্র স্থাপন করছে, এটা সব থেকে বেশি আসে, এটা একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে মাইক্রো, ম্যাক্রো এবং হচ্ছে মেগা বিবর্তন যে আছে, তারপর হচ্ছে সমবৃত্তীয় এবং হচ্ছে যে অঙ্গগুলো আছে সমবৃত্তীয় অঙ্গ, এইগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে ইনাফ। আশা করি এইটুকের মধ্যে পড়লেই ইনাফ হয়ে যাবে আপনাদের জন্য। জাস্ট এই টপিকগুলো একটু ভালো মতো পড়বেন, দেন কোশ্চেন ব্যাংক সলভ করবে, দেখবেন এখান থেকেই সব কোশ্চেন চলে আসবে আশা করি। এখন আপনাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় কিংবা আপনারা যদি এটা একটু পিডিএফ আকারে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলেই আমি পিডিএফ আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন সব কিছু ভালো মতো। সামনে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।